কাউকে কিছু জানাবে না, যার যার ভাবে পড়াশোনা করবে, আর আগের মতোই দুজনে গোপনে দেখা সাক্ষাৎ করবে। কিন্তু বিধিপাম একদিন পার হলো না, সবাই জেনে গেল। এখন বাড়ি থেকে বের করে দিলে কোথায় যাব? উচ্ছ্বাসের বাবা মা যদি বিয়েটা মেনে না নেয় তাহলে কি করব তখন? উচ্ছ্বাস নিজেও তো একজন স্টুডেন্ট, কোনো ইনকাম সোর্স নেই, আমার দায়িত্ব সে নেবে কিভাবে? রিয়া নানান ভাবনায় আর ভয়ে কেঁদে চলেছে। মিজান সাহেব ভীষণ রেগে আছে, তার চোখ রাগে রক্তবর্ণ ধারণ করেছে, কপালে দুই পাশে শিরা ফুলে উঠেছে, সেটা স্পষ্ট দেখা যাচ্ছে। অবস্থা বেগতিক দেখে লিয়া খুব সাহস করে বলল, আব্বু রিয়াকে বাসা থেকে বের করে দেয় কোনো সমাধান না। ও ছোট মানুষ, একটা ভুল করে ফেলেছে, ওকে তুমি ক্ষমা করে দাও। আমি বলি কি, তুমি কালকে আমার শ্বশুর শাশুড়ি উচ্ছ্বাস ভাইয়া সহ আসতে বলো, আলাপ করে দেখো তারা কি বলে। আমি নিশ্চিত এই ব্যাপারটা তারাও জানে না। আলাপ আলোচনা করে দেখো কি হয়, তখন না হয় ভেবে চিনতে সিদ্ধান্ত নিও কি করবে। তাহলে ওই বাড়িতে ফোন করো এক্ষুনি, তাদের আসতে বল, আর উচ্ছ্বাসকে যেন অবশ্যই নিয়ে আসে। লিয়া ফোন করে তাদের আসতে বলো। হঠাৎ করে ডাকার কারণ জানতে চাইল তারা। লিয়া বলল, আব্বু আপনাদের সাথে কথা বলতে চাই, উচ্ছ্বাস ভাইয়াকেও সাথে নিয়ে আসতে বলেছে। তারা আসবে আর উচ্ছ্বাসকেও সাথে নিয়ে আসবে বলো। উচ্ছ্বাসের বাবা মা খুব খুশি হলো। তারা ভাবলো আমরা যে মনে মনে ভাবছি, হয়তো তারাও একই কথা নিয়েই ভাবছে। লিয়ার উচ্ছ্বাসের বিয়ের ব্যাপারে বোধহয় কথা বলতে চাই। লিয়া রিয়ার চোখ মুছে দিয়ে ওকে সাথে নিয়ে মিজান সাহেবের ঘর থেকে বেরিয়ে গেল। নিজের ঘরে গিয়ে বোনের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে থাকলো। এদিকে জিয়ান দেশে ফিরে এসেছে। কয়েকদিন হলো, ফাইনাল পরীক্ষা হয়ে গেছে অনেক আগেই, রেজাল্টও হয়ে গেছে, ব্রিলিয়ান্ট রেজাল্ট করেছে। ক্যাম্পাস থেকে জব অফার পেয়ে জবে ঢুকে পড়েছে। হেলদি স্যালারি দিচ্ছে কোম্পানি ওকে। কোর্স কমপ্লিট করে দেশে ফেরার কথা থাকলেও জিয়ান দেশে ফিরে আসেনি। সেখানে সে চাকরিতে ঢুকে পড়েছে, স্যালারিও খুব ভালো পাচ্ছে। জিয়ান দেশে ফিরতে চায়নি, ওখানে সে ভালো আছে। চাকরির পাশাপাশি আরো স্টাডি করতে চায়। দেশে ফিরে সে কি হবে, শুধু শুধু মন খারাপ হবে। জিয়ান ওর বাবা মায়ের একমাত্র সন্তান, তারা কেঁদে কেঁদে নিয়মিত ছেলেকে ফোন করতো, দেশে ফিরে আসতে বলতো। কিন্তু জিয়ান সে কথা কানে তোলেনি, শুধু একই কথা বলতো, অফিস থেকে ছুটি পাবো না এখন, অবশ্যই কাজের অনেক চাপ, ছুটি দিবে না। ভিডিও কলে তো আমরা প্রায় রোজই কথা বলছি, তাহলে তোমরা এত অস্থির হচ্ছ কেন? ছুটি পেলে অবশ্যই দেশে গিয়ে কয়দিন থেকে আসবো তোমাদের কাছে। জিয়ানের বাবার টাকার অভাব নেই, তারা বেশ সলভেন্ট। তবুও জিয়ান প্রতি মাসে হেলদি একটা অ্যামাউন্ট পাঠায় বাবার অ্যাকাউন্টে। কিছুদিন পর জিয়ানের কাছে ফোন গেল। ওর বাবা বলল, তোর মায়ের শরীর খুব খারাপ, সারাক্ষণ শুধু তোর কথা বলে, তোকে দেখতে চাই, যদি পারিস শেষবারের মতো দেখে যা। মায়ের অসুখের কথা শুনে জিয়ান আর স্থির থাকতে পারল না, দেশে ফেরার মন স্থির করলো। বাবাকে বলল, আমি আসছি যতদূর সম্ভব। জিয়ানের মা সত্যি খুব অসুস্থ, ছেলের জন্য কেঁদে কেঁদে অসুস্থ হয়ে গেছে। অনেকদিন ছেলে দেশে ফিরে না, একমাত্র সন্তানকে না দেখে আর থাকতে পারছিল না। জিয়ান কয়েকদিন হলো দেশে এসেছে, ওর মায়ের অসুখ, তাই মাকে দেখতে এসেছে। মায়ের অসুখের খবর না পেলে হয়তো আসতো না। মায়ের মেডিসিন আনতে ফার্মেসিতে যাই, সেখান থেকে ফেরার সময় দেখে লিয়া পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। বুকটা ওর স্যাদ করে ওঠে। যার কথা বলতে সে বিদেশ থেকে যাওয়ার প্ল্যান করেছে, আজ সেই কিনা চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে। পরনে সাদা থ্রি পিস, মুখটা মলিন গম্ভীর। আগে সেই হাসি মাখা মিষ্টি মুখটা কোথায় যেন হারিয়ে গেছে, খুব ক্লান্ত দেখাচ্ছে। চেহারায় সেই বাচ্চা বাচ্চা চুটনেসটা আর নেই। এখন লিয়াকে দেখছে সে, কি হয়েছে ওর? সেই যে এসএসসি শেষ পরীক্ষা দিন দেখেছিল লিয়াকে, এরপর আর দেখা হয়নি তার ভালোবাসার হরিণীর সাথে। লিয়া চোখের আড়াল হলে সে আর সেখানে দাঁড়ায়নি, মেডিসিন নিয়ে সোজা বাসায় চলে গেছে। একই ধানমন্ডি এলাকায় বাসা বলে ঘুরে ফিরে দেখা হয়েই যায়। যতবার লিয়াকে দেখেছে সাদা থ্রি পিস পরে দেখেছে, মুখটা মলিন, আর খুব তাড়াহুড়ায় কোথাও যেতে দেখেছে। যেন ওর সামনে যায়নি বা ওকেও কখনো ডাকেনি, দূর থেকেই দেখতো ওর হারিয়ে যাওয়া প্রেয়সীকে। এখন বুঝতে পারছিস তুই কত বড় বিপদের মধ্যে আছিস?
আর আমাকে বিপদের মধ্যে ফেলেছিস, কারণ অপরাধী দেবরটা আমার। অপরাধী বলছিস এই কারণে তুই উচ্ছ্বাস ভাইয়ের চেয়ে বয়স অনেক ছোট। তুই ভুল সিদ্ধান্ত নিলেও সেটাতে সে সমর্থন দিল কিভাবে? এখন সে এই পরিস্থিতি সামাল দিবে কিভাবে? একদিকে আমাদের রাগী আব্বু আর অন্যদিকে উচ্ছ্বাসের প্রেম বিরোধী মা। সে কি জানে না এই ব্যাপারে তার মায়ের মনোভাব? এখন উচ্ছ্বাস ভাইয়ের সাথে সাথে আমিও আব্বুর চোখে সমান অপরাধী হয়ে গেলাম। আমি ওই বাড়ির বিধবা বউ, এটাই আমার অপরাধ। এখন অন্য কোনো ছেলে হলে আমাকে জবাবদিহি করতে হতো না। এই ভয়ানক কাজ করার আগে আমার সাথে যদি একটু শেয়ার করে নিতি, তাহলে আমরা দুজনেই বেঁচে যেতাম। ভালোবাসিস ভালো কথা, তাই বলে এইভাবে হুট করে কাউকে না জানিয়ে বিয়ে পর্যন্ত যাওয়া তো ঠিক হয়নি। এখন যদি বাবা মায়ের ভয়ে উচ্ছ্বাস ভাইয়া তোকে অস্বীকার করে তখন কি হবে? আর অস্বীকার করতে পারে এই সন্দেহটা অহেতুক না, কারণ সে নিজেও একজন স্টুডেন্ট, বাবার টাকায় পড়াশোনা করে। হাত খরচ, শখের কেনাকাটা সব বাবার টাকায় চলে। তার নিজের কোনো সোর্স অফ ইনকাম নেই। আব্বু তোকে যেমন বাড়ি থেকে বের করে দিতে চাইছে, তেমন যদি বাবা উচ্ছ্বাস ভাইয়াকে বাড়ি থেকে বের করে দেয়, তখন সে কোথায় যাবে আর কোথায় থাকবে? খাবে কি? পড়াশোনা বন্ধ হয়ে যাবে, ক্যারিয়ার গড়ার সব স্বপ্ন শেষ হয়ে যাবে। এসব চিন্তা থেকে তোকে অস্বীকার করা ওর জন্য খুব স্বাভাবিক। যে পুরুষ মানুষ অপরাধ করেও পার পেয়ে যাবে, বিপদে পড়বি তুই। আমার শাশুড়ি এমনিতে ভালো মানুষ, সবার জন্য তার মনে অনেক স্নেহ মায়া মমতা আছে। কাউকে সে দিতে খাওয়াতে কম করে না, কারোর ইচ্ছার বিরুদ্ধে কিছু চাপিয়ে দেয় না। এক কথায় তিনি অমায়িক মহিলা। কিন্তু প্রেমের বিয়ের ঘোর বিরোধী সে। প্রেমের বিয়ে সে কিছুতেই মেনে নিবে না। তার মতে যেসব মেয়েরা প্রেম করে তারা দুশ্চরিত্রা, নষ্টা মেয়ে, উচ্ছৃঙ্খল মেয়ে, উচ্ছন্নে যাওয়া মেয়ে। এদের বউ করে ঘরে আনা নেওয়া তাদের সংসারে কখনো সুখ আসে না। সেই সব মেয়েরা সংসারে ফাটল ধরায়। বাবা মা যেখানে মেয়েকে বিয়ে দিবে তাকে সেখানেই মানিয়ে গুছিয়ে চলতে হবে, তবে সে হবে খানদানি বংশের মেয়ে। রাস্তাঘাটে প্রেম ভালোবাসার ব্যাহাপনা করে দাঁড়ানো মেয়ে নাকি তার দু চোখের বিষ। এখন তুই বল, তোর বেলায় কি তার মত বদলাবে? মনে হয় না। উল্টো তোর জন্য এখন আব্বু আম্মুকে অনেক কথা শুনতে হবে। আর আমাদের আব্বু কি কারোর বাজে কথা শোনার মানুষ? আব্বুর জেদ সম্পর্কে তো ধারণা নেই। আব্বুর মান সম্মানই তার কাছে সব। যখন তারা আব্বুকে কিছু বলবে, আব্বু কি তাদের ছেড়ে কথা বলবে? দুই পরিবারের মাঝে একটা সুসম্পর্ক আছে। এখন সেই সুসম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে ভেবে দেখেছিস? কি যে হবে কালকে ভাবতেই আমার খুব ভয় করছে। হাত পা ঠান্ডা হয়ে আসছে আমার। আল্লাহর কাছে দোয়া কর কোনো তিক্ততা যেন কাল বৈঠকে না তৈরি হয়। রিয়া লিয়াকে জড়িয়ে ধরে কাছে ভাবছে সত্যি সত্যি তো এতক্ষণ আপু যা যা বলেছে সেগুলি ফেলে দেওয়ার মতো কথা না। যদি ওরা এই বিয়ে মেনে না নেয় তখন আমার কি হবে? কোথায় যাব? আপু এখন আমার কি হবে? আমি কি করব? লিয়া বলল, তুই ভুলেও উচ্ছ্বাস ভাইয়াকে কোনো কল করিস না। তার কল এলেও রিসিভ করিস না। ভাইয়া ভয় পেয়ে যদি কালকের বৈঠকে না আসে, তাহলে আব্বু তোকে মেরেই ফেলবে। তো আর কোপ থেকে আমি তোকে বাঁচাতে পারবো না। এখন আমি যা বলি তুই সেই মতে চলবি। আমি যতটুকু পারি তোর পক্ষে বলবো, যতটুকু পারি সমস্যার সমাধান করার চেষ্টা করব। যদি আমার কিছু করার সুযোগ থাকে অবশ্যই করব, কোনো ভয় পাবো না। সন্ধ্যার দিকে উচ্ছ্বাসের বাবা মা উচ্ছ্বাস সহ লিয়াদের বাসায় এলো। উচ্ছ্বাস আসতে চায়নি, ওকে জোর করে আনা হয়েছে। হঠাৎ রিয়াদের বাসায় তাদের কেন ডাকা হয়েছে সেটা জানতে উচ্ছ্বাস রিয়াকে অনেকবার ফোন করেছে, কিন্তু রিয়া ফোন ধরেনি। রিয়া দেখেছে বারবার উচ্ছ্বাস কল করে যাচ্ছে, ও ফোন রিসিভ করেনি। লিয়া ফোন ধরতে নিষেধ করেছে বলে। আমি গিয়ে আমার শ্বশুর শাশুড়ির সাথে দেখা করলাম, কথা বললাম। ওনারা আয়ুষকে বুকে জড়িয়ে ধরে অনেক আদর করলো, আয়ুষের সাথে খেলা করতে লাগলো। উচ্ছ্বাস ভাইয়াও আয়ুষের সাথে নাক টেনে গাল টেনে দুষ্টুমি করলো, অনেক চুমু দিল, কোলে নিয়ে বুকের সাথে মিশিয়ে নিয়ে অনেক আদর করলো ভাতিজাকে। লিয়া ওদের চা নাস্তা সার্ভ করলো। লিয়ার মা আফরোজা বসে সবার সাথে কথা বলছে। লিয়ার আব্বু মিজান সাহেব অফিস থেকে এসে ফ্রেশ হয়ে বসার ঘরে মেহমানদের কাছে এসে বসলো। সবার সাথে বিভিন্ন কথার গল্প জুড়ে দিল মিজান সাহেব। সে যে ভয়ানক রেগে আছে এটা কাউকে বুঝতে দিল না, একদম স্বাভাবিক আচরণ করছে সে। বলল, আপনাদের ডেকেছি একটা কথা বলার জন্য। আমি আপনাদের বাসায় যেতাম, কিন্তু ইদানিং কাজের চাপ একটু বেশি, তাই সময় বের করতে পারছি না।
কথাটা হলো, লিয়ার এইচএসসি পরীক্ষা তো প্রায় এসেই গেল, আর কয়েক মাস পরই ওর ফাইনাল পরীক্ষা। তাই আমি ভাবছি পরীক্ষার পর লিয়ার আবার বিয়ে দেব। এভাবে আর কতদিন চলবে? সামনে ওর বিশাল জীবন পড়ে আছে। আমি না থাকলে কে ওর দায়িত্ব নেবে? ওরও সুখে শান্তিতে থাকার অধিকার আছে। আমি বেঁচে থাকতে মেয়েদের বিয়ে দিয়ে ওদের সুখী দেখতে চাই। আমি যেমন লিয়ার গার্জিয়ান, তেমনি আপনারাও ওর গার্জিয়ান। তাই বিষয়টা আপনাদের জানালাম। আমি নিজেও উপযুক্ত পাত্রের খোঁজ করছি, আর আপনারাও ভালো পাত্র পেলে আমাকে বলবেন। লিয়ার বিয়ে হলে রিয়াকেও বিয়ে দিয়ে দেব। ওর জন্য সৎ পাত্রের সন্ধান থাকলে জানাবেন। উচ্ছ্বাসের বাবা মা এই কথা শুনে খুব খুশি হলো। ভাবলো, একবারে মনের কথা বলে ফেললেন। উচ্ছ্বাসের বাবা বলল, আমরা অনেক দিন থেকে একটা কথা আপনাকে বলবো বলে ভাবছিলাম, কিন্তু কথাটা বলা হয়ে ওঠেনি কখনো। কি কথা? নিঃসংকোচে বলে ফেলেন। আমরাই তো। আমাদের নিজেদের মধ্যে এত ফর্মালিটি থাকলে কি চলে? লিয়াকে আমরা উচ্ছ্বাসের জন্য বউ করে নিতে চাই। তাহলে লিয়া আমাদের বাড়িতেই বউ হয়ে রইল, আর আয়ুষের লাইফটাও সিকিউর রইল। তাতে আমাদের দুই পরিবারের সম্পর্কও বজায় থাকবে। মিজান সাহেব বলল, চিন্তাটা ভালোই করেছেন, প্রস্তাবটা ভেবে দেখার মতো। লিয়া এই ব্যাপারটা কিভাবে নিবে সেটা আমি পরে দেখব। ওর মতামতের দায়িত্ব আমার। আগে উচ্ছ্বাসের মতামত জানা জরুরি। উচ্ছ্বাস বাবা, তুমি তো সবাই শুনলে, এই ব্যাপারে তোমার কি মতামত? সামনাসামনি বলো, সরাসরি বললেই আমি খুশি হব। লিয়াকে তোমার বাবা মা তোমার সাথে বিয়ে দিতে চাই। এই প্রস্তাবে লিয়ার গার্জিয়ান হিসেবে আমিও রাজি। এখন তোমার মত কি? তুমি রাজি আছো কিনা বলো। তোমার কোনো কথা থাকলে বলতে পারো। উচ্ছ্বাসের বাবা রফিক সাহেব বলল, ও আবার কি বলবে? ওর মায়ের আর আমার মতামতই যথেষ্ট। আমার বড় ছেলের উদয়ের বেলাও আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। উদয় আমাদের অবাধ্য হয়নি। উচ্ছ্বাসও তাই করবে। আমাদের মতই ওর মত, ওর আলাদা কোনো মত থাকবে না। এটা ঠিক বলছেন না ভাই সাহেব। মেয়ে মানুষ হলে কথাটা মেনে নিতাম, কিন্তু ছেলেদের বেলায় মতামত নিয়ে নেওয়াটা খুব জরুরি। যেখানে আমার মেয়ের সারা জীবনের ব্যাপার। উচ্ছ্বাস, তুমি বলো। আমি মেয়ের বাবা, আমি তোমার মুখে থেকে শুনতে চাই তোমার মতামত। উচ্ছ্বাস কিছুই বলছে না, মাথা নিচু করে বসে আছে। চুপ করে বসে থাকলে তো আর হবে না। তোমার বাবা আমার কাছে একটা প্রস্তাব রেখেছে, তাকে আমায় কিছু তো বলতে হবে। যা হ্যাঁ অথবা না কিছু বলো। উচ্ছ্বাসের দু চোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। তুমি কাঁদলে আমাকে উত্তর দিবে কে? আর এখানে কান্নার কি আছে? উচ্ছ্বাস অনেক সাহস করে বলেই ফেলল, আমি ভাবিকে না, রিয়াকে বিয়ে করতে চাই। কারণ আমি রিয়াকে ভালোবাসি, রিয়াও আমাকে ভালোবাসে। অনেকদিন আগে থেকে আমাদের সম্পর্ক। বলো কি? আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। এই কথা কি লিয়া জানে? তোমার মা বাবা জানে? উচ্ছ্বাস বলল। না, কেউ জানে না। মিজান সাহেব রফিক দম্পতির দিকে তাকিয়ে বলল। আপনারা চুপ কেন? কিছু বলেন। উচ্ছ্বাসের মা এবার ছেলের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, এটা কোনোভাবে সম্ভব না। আমাদের পরিবারে প্রেম করে বিয়ে এলাও না, সেটা তুই ভালো করেই জানিস। উচ্ছ্বাস বলল, বিয়ে করলে আমি রিয়াকেই করব, অন্য কাউকে না। উচ্ছ্বাসের বাবা এবার খেপে গিয়ে উচ্ছ্বাসকে ধমকে উঠল। তোর মতামতের কোনো মূল্য আমাদের কাছে নেই। আমার মতোই মত। রিয়াকে না লিয়াকে আমরা বউ করব তোর জন্য। অনেক আগে থেকেই মনে মনে ঠিক করেছি। তোমাদের কথা মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। রিয়া আর আমি একে অপরকে ভালোবাসি, তাই আমরা তোমাদের না জানিয়ে বিয়ে করে ফেলেছি। তোমরা ভাবিকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিলে বলে আমি হুট করে এই অন্যায় কাজটা করে ফেলেছি। যদিও কাজটা করা আমার একদম উচিত হয়নি, পারলে ক্ষমা করে দিও। উচ্ছ্বাস হাঁটু গেড়ে বসে সবার কাছে ক্ষমা চেয়ে বলল, আমি তোমাদের না জানিয়ে রিয়াকে বিয়ে করেছি। গতকালকে আমরা বিয়ে করেছি। আমি স্বীকার করেছি এটা আমি অন্যায় করেছি, এটা করা আমার উচিত হয়নি, কিন্তু আমি কাজটা করতে বাধ্য হয়েছি। আমি রিয়াকে ভীষণ ভালোবাসি। ওকে আমার জীবন থেকে আলাদা করার কথা ভাবতেও পারি না। তাই ওকে আমার জীবনের সাথে জড়িয়ে রাখতে বিয়ের বিকল্প
আমার কাছে আর কিছুই মনে হয়নি। আমার কিছু করার ছিল না। আমি সম্পূর্ণই পরিস্থিতির শিকার। আমাকে আপনারা সবাই ক্ষমা করে দেন। আমার ভুল হয়েছে। আর কাউকে না হলেও ভাবিকে অন্তত জানানো উচিত ছিল। মিজান সাহেব বলল। বেশ সাহেব, এবার আপনি যা বলার বলেন। আমার আর কিছুই জিজ্ঞেস করার নেই, বলারও নেই। উচ্ছ্বাসের বাবা বলল। আমার পরিবারের প্রেম করে বিয়ে একেবারে নিষেধ, এটা তুই জানতি না? জানতাম, কিন্তু আমার কোনো উপায় ছিল না। আমি নিরুপায় হয়ে কাজটা করেছি। তোমরা আমাকে এই অন্যায়টা করতে বাধ্য করেছো। আমরা কোনো কিছুতে তোকে বাধ্য করিনি। আর তুই আমাদের ছেলে, আমরা তোর জন্মদাতা। আমাদের সব কথা শোনা তোর কর্তব্য। সেটা যখন হয়নি, এখন তোর আর আমাদের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। আমাদের লজ্জিত করতে আর কিছু বাকি রাখিসনি। আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলি। তুই আজ থেকে আমাদের কেউ না। আমি তোকে ত্যায্য করব। আমার বাড়িতে ঢোকা তোর জন্য সম্পূর্ণ নিষেধ। আমার বাড়িতে তোর কোনো জায়গা নেই। এই মুহূর্ত থেকে তোকে ছেলে বলে অস্বীকার করছি। উচ্ছ্বাসের মা সমানে কেঁদে চলেছে। আমি আত্মীয় স্বজনের সামনে মুখ দেখাবো কিভাবে? আমার উদর কোনোদিন আমার মুখে অবাধ্য হয়নি। ওর মতো নিক সন্তান আল্লাহ উঠিয়ে নিল। আমার বুক খালি করে চলে গেল সে। তুই আমাদের মান সম্মান ধুলোসাৎ করে দিলি। এই জন্য কি তোকে আমি পেটে ধরেছিলাম? বিআই সাহেব, আপনার মেয়েকে ও ভালোবেসে বিয়ে করেছে। এখন ও আপনার কাছে দোষী। কি শাস্তি দিবেন সেটা আপনি ঠিক করেন। ও এখন থেকে আমাদের কেউ না। আমরা এর মধ্যে থাকতে চাই না। এ বিয়েও আমরা মানি না। আর এই ছেলেকেও বাড়িতে জায়গা দেব না। বিদায় দেন, আমরা এবার যাই তাহলে। মিজান সাহেব বলল। যাই মানে? সমস্যা সমাধান না করে কোথায় যাবেন? ও যদি আমার কেউ হতো তবে অবশ্যই সমস্যা সমাধানের চিন্তা করতাম। আমিও রিয়াকে এখন বাড়ি থেকে বের করে দিব। কালকেই বের করে দিতে চেয়েছিলাম, শুধু লিয়ার অনুরোধে সে এখানে আছে এখনো। প্রেমের বিয়েতে আমার কোনো সমস্যা নেই। ছেলেমেয়েরা দুজন দুজনকে পছন্দ করতেই পারে। আমার সমস্যা হলো ও নিজের ইচ্ছায় বিয়ে করে আমার মান সম্মানের উপর আঘাত করেছে। আমার মান সম্মান আমার অনেক প্রিয়। সেখানে কেউ আঘাত করলে আমি তাকে ক্ষমা করি না। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর কাছে খুব ছোট হয়ে যাব যখন এটা জানাজানি হবে। উচ্ছ্বাস, তুমি রিয়াকে বিয়ে করেছো, ভালো কথা। এখন ওকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাও। উচ্ছ্বাস বলল। আঙ্কেল, আমি এখন ওকে নিয়ে কোথায় যাব? যখন না জানিয়ে দুজনে বিয়ে করেছো তখন মনে ছিল না এই কথা? তখন তোমার যোগ্যতার কথা ভাবনি? হুট করে বিয়ের মতো এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলে। আমি ভেবেছি আমার পড়াশোনা শেষ করে তারপর সবাইকে বলবো। ব্যাপারটা এরকম জানাজানি হয়ে যাবে আমি ভাবিনি। সেসব আমি জানি না। তুমি নিলেও ও তোমার সাথে যাবে, আর না নিলেও ওকে একা এখান থেকে বেরিয়ে যেতে হবে। আমি ওকে আমার বাড়িতে রাখবো না। ওর জায়গা এই বাড়িতে আর হবে না। অবাধ্য সন্তানের বাবা আমি হতে চাই না। আমি সমাজে কতটুকু লজ্জিত হব সেটা শুধু আমি জানি। ও আমার মনের মধ্যে আর জায়গা পাবে না। ওকে আর আমি দেখতে চাই না। আমার এক কথা, ব্যাস। দরজার আড়ালে দাঁড়িয়ে ছিল লিয়া আর রিয়া। বড়রা কথা বলছে তাই ওরা ভিতরে আসেনি, কিন্তু এসব কথা শুনে দরজার ওপাশে থাকতেও পারছে না। লিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ছটফট করছে শুধু। রিয়া অযথায় কেঁদে যাচ্ছে। সে কাল থেকে কিছু খায়নি, কেঁদেই চলেছে। চোখ দুটো লাল হয়ে ফুলে একাকার হয়ে গেছে। দেখলে মনে হবে চোখ উঠেছে। এবার আর থাকতে না পেরে লিয়া দরজা ঠেলে ভিতরে ঢুকলো। বলল, আব্বু শোনো, বাবা মা আপনারাও শোনেন। এখানে আমার বাবা মা আর আব্বু আম্মু ছাড়া কেউ নেই। ওদের বিয়ের কথা আমরা যদি কাউকে না বলি তাহলে অন্য কেউ জানবেই বা কিভাবে? ওরা ছেলে মানুষের ছলে একটা ভুল করে ফেলেছে। ওদের ক্ষমা করে দাও। আমি বলি কি, ওরা যে যার বাসা থেকে পড়াশোনা করুক। পড়াশোনা শেষ হলে আত্মীয় স্বজনের সঙ্গে নিয়ে সামাজিকভাবে আবার বিয়ে পড়িয়ে দিও। ততদিন কেউ কারোর সাথে কোনো দেখা সাক্ষাৎ করবে না। এতে তোমাদের মান সম্মানের হানিও হবে না, আর লেখাপড়ারও ওদের কোনো ক্ষতি হবে না। ওকে পড়ার সুযোগ দাও আব্বু। জীবনে পড়াশোনাটা অনেক জরুরি। প্রতিটা মেয়ে নিজের পায়ে দাঁড়ানো উচিত। জীবনের সামনে এগিয়ে যেতে হলে পড়াশোনার কোনো কিছুর বিকল্প নেই। আর মা, আপনাকে বলি, উচ্ছ্বাস ভাইয়া পড়ালেখা শেষ করে যখন ভালো চাকরি করবে তখন আপনাদের অনুমতি নিয়ে আপনাদের সাথে করে রিয়াকে বিয়ে করে ওই বাড়িতে নিয়ে যাবে। তাতে আপনাদের মনে কোনো প্রেম ঘটিত বিষয়ে সংশয় থাকবে না।
ভাইয়াকে দূরে ঠেলে দিয়ে ভাইয়ার পড়াশোনার ক্ষতি করবেন না। তার পরীক্ষার সামনে আপনাদের সাপোর্ট না থাকলে ভাইয়ের জীবন নষ্ট হয়ে যাবে। খোদায় চলে গেছে পরকালে, তাকে ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা নাই। ওর জন্য কেঁদে লাভ নেই। রিমি আপু থাকে 7 সমুদ্র 13 নদীর ওই পারে, ডাকলেই যখন তখন আসতে পারবে না। বাকি রইল উচ্ছ্বাস ভাইয়া। নিজেদের ইগো বজায় রাখতে তাকে দূরে ঠেলে দিবেন না, নিজেদের আত্ম অভিমান বজায় রাখতে ত্যায্য করবেন না। সন্তানের চাইতে মান সম্মান ইগো বড় হলো আপনাদের কাছে? কেন মা? মানুষ কি ভুল করে না? ওরা ভুল করেছে, শোধরাতে সুযোগ দিন। নিজেদের ভুল শুধরে নিয়ে ওরা আপনাদের মতো হবে, সেই সুযোগটা দিবেন না মা? ওরা দুজন আপনাদেরই ছেলে মেয়ে, ওদের এখন পথে নামিয়ে দিলে ওরা কোথায় যাবে? 2টা জীবন নষ্ট হয়ে যাবে। এত বড় ভুল করবেন না, পরে আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। নিজেদের সম্মান আর ইগোর জন্য ছেলে মেয়েদের জীবন নষ্ট করবেন না। মা বাবা, আপনাদের দুজনকেই একটা কথা বলি, আমার জন্য মনে কষ্ট নেবেন না। এখানে রিয়া আর উচ্ছ্বাস ভাইয়া জড়িত না থাকলেও আমি উচ্ছ্বাস ভাইয়াকে বিয়ে করতে কখনোই রাজি হতাম না, কারণ উচ্ছ্বাস ভাইয়াকে আমি সত্যি আপন ভাইয়ের চোখে দেখি। এই জায়গাটা আমি কখনোই নষ্ট করব না। সারা জীবন আমরা ভাই বোনের সম্পর্কটা ধরে রাখতে চাই। এখন ওদের ক্ষমা করে দেন। বাবা মা হয়ে যদি সন্তানকে ক্ষমা না করেন তাহলে ওরা কোথায় যাবে? মিজান সাহেব বলো। ঠিক আছে, আমি তোর কথা মেনে নিলাম। উচ্ছ্বাস যদি কোনোদিন যোগ্য হয়ে আসতে পারে, সেদিন আমি ভেবে দেখবো উচ্ছ্বাসের কাছে রিয়াকে দেওয়া যায় কিনা। কিন্তু রিয়া যদি আমার কথা অমান্য করে উচ্ছ্বাসের সাথে যোগাযোগ রাখে, সেদিন আমি আর কারো কথা শুনবো না, সোজা বাড়ি থেকে বের করে দিব। আমি এক কথার মানুষ, এটা তোরা ভালো করেই জানিস। রিয়া, তোমার কথা শুনে আব্বু। রিয়াকে দরজার পাশ থেকে ভিতরে এনে বলো। এই রিয়া, আব্বুকে কথা দে। আব্বুর সব কথা শুনবি তুই। আব্বুর কথার বাইরে একটা কদমও চলবি না। রিয়া কাঁদতে কাঁদতে কথা দিল সে আর উচ্ছ্বাসের সাথে কোনো রকম যোগাযোগ রাখবে না, আব্বুর ইচ্ছার বাইরে কিছুই করবে না। উচ্ছ্বাস রিয়ার দিকে তাকিয়ে দেখলো ওর চোখ মুখ লাল হয়ে ফুলে গেছে। ওর বুঝতে বাকি রইল না যে রিয়া কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। রিয়ার এই অবস্থা দেখে উচ্ছ্বাসের কলিজা ফেটে যাচ্ছে, হৃদয় ভেঙে খান খান হলো। ইচ্ছা করছে ছুটে গিয়ে রিয়াকে ঝাপটে জড়িয়ে ধরতে, ওর কষ্টগুলো নিজের করে নিতে, ও যেন ভালো থাকে। যত কষ্ট যত ঝড় আমার উপর দিয়ে যাক, তবুও আমার রিয়া ভালো থাকুক। আমার ভুলের জন্য আজ রিয়া অশান্তি ভোগ করছে। এখন না হয় কেঁদে কেঁদে কিছুটা মন হালকা করবে, কিন্তু আমার থেকে যখন বাড়ির বড়রা ওকে আলাদা করে দিবে, তখন ও থাকবে কিভাবে? উচ্ছ্বাস ভাইয়া, এবার আপনি বাবা মাকে কথা দেন। বাবা মায়ের মনে কষ্ট দিয়েছেন, সেজন্য তাদের কাছে তাদের কথা মেনে নিন। কোনো উপায় না দেখে উচ্ছ্বাসও কথা দিল যে সে আর রিয়ার সাথে কোনো রকম যোগাযোগ রাখবে না। কাঁদতে কাঁদতে বলো এই কথা, বলে তো দিল যোগাযোগ রাখবে না, কিন্তু রিয়াকে না দেখে ওর সাথে কথা না বলে থাকবে কিভাবে, বাঁচবে কিভাবে? চোখ মুছতে মুছতে বেরিয়ে গেল উচ্ছ্বাস। লিয়া ভাবলো পরেরটা পরে দেখা যাবে, আপাতত সমূহ বিপদ কেটে গেছে, দেখে হাঁপ ছেড়ে বাঁচব। ওর বোন আর ডাবরের কেউ ঘর ছাড়া হয়নি। শাশুড়ি মা হেলেন লিয়াকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদল। তোমাকে আমি ধরে রাখতে পারলাম না, তুমি আমার অনেক প্রিয়, তোমাকে আমি খুব পছন্দ করি, খুব ভালোবাসি মা। তুমি ভালো থেকো, খুশি থেকো সব সময়। মা, আমি কোথায় যাচ্ছি? আমি তো সবসময় আপনাদের মাঝেই থাকবো। আমিও আপনাদের অনেক ভালোবাসি, শ্রদ্ধা করি। আমি সবসময় আপনাদের আদরের মেয়ে হয়েই থাকবো। রাখবেন তো আপনাই আমাকে আপনাদের আদরের মেয়ের মতো করে? উচ্ছ্বাস সত্যি রিয়াকে খুব ভালোবাসে, ওর ভালোবাসা যাতে হারিয়ে না যায় তাই সে ওদের দুজনের সম্পর্কের মাঝে বিয়ে নামক মোহর লাগিয়ে দিয়েছে। ভেবেছিল গোপনই থাকবে ওদের ভালোবাসার সম্পর্কের কথা, কিন্তু কি থেকে কি হয়ে গেল, আলাদা হয়ে গেল দুজন দুজনের কাছ থেকে। রিয়াকে না দেখে রিয়ার সাথে কথা না বলে আমি থাকবো কিভাবে? রিয়া তখন কি ভীষণ ভাবে কাঁদছিল, দেখে কলিজাটা ফেটে যাচ্ছিল। ইচ্ছে করছিল ছুটে গিয়ে জড়িয়ে ধরে ওর চোখের পানি মুছে দেই আর সাহস দিয়ে বলি, কেঁদো না, আমি সারা জীবন তোমার হয়ে তোমার পাশে থাকবো, শুধু তোমাকেই ভালোবাসবো।
কিন্তু কিছুই বলা হলো না। রিয়ার কষ্ট ওর চোখের পানি দেখে বুকটা ফেটে চোর হয়ে যাচ্ছিল তখন। রিয়ার কষ্টটা আর নিতে পারছিল না। রিয়ার সাথে সাথে উচ্ছ্বাসেরও চোখের পানিতে বুক ভিজে যাচ্ছে। অসহ্য যন্ত্রণা বুকে নিয়ে নিজের চোখ মুছতে মুছতে রিয়াদের বাসা থেকে বেরিয়ে গেল সে। রিয়া উচ্ছ্বাসে চলে যাওয়া পথের দিকে চেয়ে রইল অপলক দৃষ্টিতে। চোখ থেকে বয়ে চলছে লোনা পানির ধারা। বলেতে দিল আর উচ্ছ্বাসের সাথে যোগাযোগ রাখবে না, কিন্তু সে কি পারবে? উচ্ছ্বাসকে ছাড়া থাকতে পারবে না কিছুতেই। অনেক কষ্ট হবে, মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। উচ্ছ্বাসও যে ওর জীবনের সবটুকু জায়গা জুড়ে আছে। ও নিজের চেয়েও উচ্ছ্বাসকে বেশি ভালোবাসে। মিজান সাহেব বলল, রিয়াকে এখান থেকে নিয়ে যা, তোর দায়িত্বে ওকে দেওয়া হলো। এখন থেকে ও তোর ঘরে থাকবে, তোর সাথে থাকবে। মনে থাকে যেন সর্বক্ষণ ওকে চোখে চোখে রাখবি। এখন এখান থেকে যা, আমরা একটু কথা বলবো। ঘরের ভিতরে রইল লিয়ার বাবা মা আর উচ্ছ্বাসের বাবা মা। মিজান সাহেব বলল, বেশ সাহেব, আমাদের ছেলে মেয়ে উভয়ের দোষ আছে। খুবই অন্যায় কাজ করেছে ওরা। আপনারাও কিন্তু কম অন্যায় করেননি। আপনারা লিয়াকে উচ্ছ্বাসের ঘাড়ে চাপিয়ে দিতে চেয়েছেন, কিন্তু কেন? মতামত জিজ্ঞাসা করা আর ইচ্ছার বিরুদ্ধে কোনো সম্পর্ক চাপিয়ে দেওয়া দুটো সম্পর্ক ভিন্ন ব্যাপার। উচ্ছ্বাস রাজি হয়নি, লিয়াও রাজি হতো না। লিয়াকে আমি চিনি, আমি ওর বাবা, তাই ওর মনোভাব ভালোভাবেই জানি। সত্যি বলতে কি, আমি নিজেও এই ব্যাপারে রাজি না। মাঝখান থেকে দুই পরিবারের সুসম্পর্ক নষ্ট করলেন। আজকালকার ছেলে মেয়েরা আগের দিনের মতো বাবা মায়ের কথায় মাথা নত করে শোনে না, চোখ বুঝে মেনে নেয় না। তার উপর আপনারা চেয়েছেন দেবর ভাবির বিয়ে দিতে। আজকাল দেবর ভাবির বিয়ে হয়, ইদানিং কোথাও শুনেছেন? আর হলেও কি ওরা কখনো সুখী হতো? এখানকার বাচ্চারা স্বাধীন নিজের মতো চলতে পছন্দ করে। কারো পরামর্শ তাদের কাছে গ্রহণযোগ্য না। কেউ জ্ঞান দিলে এই বয়সের ছেলে মেয়েরা বিরক্ত মনে করে। এত কিছু করার আগে আমাকে যদি একবার বলতেন, তাহলে আমি এই প্রস্তাবে শুরুতেই না করে দিতাম। তাহলে আজকের এই জল গোলা হতো না। যাই হোক, যা আবার তা তো হয়েই গেছে। উচ্ছ্বাস আর রিয়া নিজেরাই তো বিয়ে করে ফেলেছে, এখন তো আর করার কিছু নেই। বিয়ে তো আর ছেলে খেলা না, এটা অস্বীকার করার সাধ্য আমাদের কারণেই। ওরা দুজন পড়াশোনা শেষ করুক, বয়স কম ওদের, আর একটু ম্যাচিউর হোক, বুদ্ধি বিবেচনা হোক। উচ্ছ্বাস পড়াশোনা শেষ করে চাকরিতে ঢোকার পর আমরা ওদের আবার বিয়ে দেব ধুমধাম করে। এই কথাটা এখনই ওদের জানানো যাবে না, এই কথাটা ওদের কাছ থেকে গোপন রাখতে হবে। আপনারা কি বলেন? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আর বেআইন, আপনাকে বলি, ওদের দেখা সাক্ষাৎ না হলে আপনিও মনে শান্তি পাবেন কিছুটা। বিয়েটাও প্রেমের বিয়ে মনে হবে না, তখন রিয়াকে ইজিলি মেনে নিতে পারবেন। উচ্ছ্বাসের বাবা মা দুজনেই স্বীকার করলো যে তাদের খুব বড় ভুল হয়ে গেছে। ব্যাপারটা যে এমন হতে পারে সেটা তাদের মাথায় আসেনি। আসলে আমরা লিয়াকে আর আয়ুষকে আমাদের নিজেদের কাছে রাখতে চেয়েছি। লিয়ার সুখের চিন্তা করেছি, ওর জন্য আমরাও ব্যথিত। আপনারা আমার মেয়েকে ভালোবাসেন, ওকে নিয়ে ভাবেন দেখে ভালো লাগলো। তবে রিয়াও কিন্তু আমারই মেয়ে। বড় মেয়েকে দিতে না পারলেও ছোট মেয়েকে দিলাম। সময় হলে এসে ধুমধাম করে বউকে নিজের বাড়িতে নিয়ে যাবেন। আপনারা কি আমার প্রস্তাবে রাজি? উচ্ছ্বাসের বাবা মা দুজনেই খুশি মনে রাজি হলো। লিয়ার মা সবাইকে মিষ্টি মুখ করালো। লিয়ার বাবা বলল, আমি আরেকটা কথা বলতে চাই। তখন বলেছিলাম না, লিয়ার পরীক্ষা শেষ হলে আমি লিয়ার আবার বিয়ে দিব। এ কথাটা কিন্তু আমি সিরিয়াসলি বলছি, কোনো মস্করা করে বলিনি। মেয়েটার আমার কতই বা বয়স, ওর কথা মনে হলে আমার খুব কষ্ট হয়, খুব খারাপ লাগে ওর মুখের দিকে তাকালে। খুব দুর্ভাগ্য ও। এই বয়সে মেয়েরা স্বামীর সাথে সুখে শান্তিতে সংসার করে দেশ বিদেশে ঘুরে বেড়ায়। স্বামী সোহাগী হয়, এসে গেলে বেড়ানোর বয়সে স্বামীকে হারালো, বিধবার বেশে চলাফেরা করে। উদয় হওয়ার পর থেকে এই পর্যন্ত কোনো রঙিন কাপড় গায়ে তোলেনি। সাদা কাপড় পরে থাকে সবসময়, সারাক্ষণ মনমরা হয়ে ঘুরে বেড়ায়। ওর জীবন থেকে যে রং হারিয়ে গেছে, আমি ওকে আবার বিয়ে দিয়ে সেই হারিয়ে যাওয়া রং ফিরিয়ে দিতে চাই। বাবা হিসেবে এটা আমার কর্তব্য। আমার সেই হাস্যোজ্জ্বল লিয়াকে আর খুঁজে পাই না। আমার এই মিষ্টি মেয়েটা দুঃখের অতল বহ নিয়ে
তলিয়ে যাচ্ছে। একটা অপরাধ বোধ কাজ করে ওর ভিতরে। স্বামী মারা গেছে, এটা যেন ওর অপরাধ। ওকে কে বোঝাবে? যা হয়েছে আল্লাহর ইচ্ছাতেই হয়েছে। জন্ম মৃত্যুর উপর কারো হাত নেই। আমার বাড়িতেও নিজেকে বাড়তি বোঝা মনে করত, আপনার বাড়িতেও নিজেকে বাড়তি বোঝা মনে করত, আর আমার এখানেও তাই মনে করে। আমি এটা বুঝতে পারি, এটা ওর নিজের বাড়ি। এই কথা আমি ওকে অনেক বুঝিয়েছি, কিন্তু তারপর কেমন মনমরা হয়ে থাকে। কলেজে যায় রিক্সায় করে, বাসার গাড়ি ব্যবহার করে না, শপিং এ যায় না, রেস্টুরেন্টে যায় না, মুভি দেখতে যায় না, কোনো কিছুতেই আগ্রহ নেই। জীবনের সব আনন্দ বুকের ভিতর পাথর চাপা দিয়ে রেখেছে। আমার বুকটা ফেটে যায় ওর কষ্টে। বলে আবেগপ্রবণ হলো মিজানুর রহমান। আবার বিয়ে দিয়ে ওর সুখ খুঁজে দিতে চেষ্টা করব। ওর মনের সুখী বলতে যা বোঝায় আমি তা করে দেওয়ার চেষ্টা করব। আফরোজও বলল, লিয়া আবার বিয়ে দিলেও আয়ুষ আমার সাথেই থাকবে না, দিলেও আমার কাছেই থাকবে। আয়ুষকে নীলার নতুন সংসারে যেতে দিব না, এটা আমার অ্যাডভান্স বলে রাখলাম। রফিক সাহেব বলল, লিয়ার বাচ্চা বয়স, এভাবে ওর জীবন কাটুক আমিও চাই না। হেলেন বলল, আমারও একমত। ভালো ঘর দেখে ওকে পাত্রস্থান করতে হবে। এখন হেলাফেলাই দিন যাচ্ছে, একসময় একা থাকতে থাকতে হাঁপিয়ে উঠবে। আয়ুষকে আমরাই সামনে নেব, আর মায়ের জায়গায় খালা বেয়াই তো রইলই, সে না হয় আয়ুষকে দেখাশোনা করবে। বিভিন্ন কথাবার্তার মাঝে সবাই একসাথে বসে রাতের খাবার খেয়ে নিল। উচ্ছ্বাসের জন্য খাবার প্যাক করে দিল। আফরোজা বলল, আমার মেয়েটা কাল থেকে কিছুই খায়নি, সেই থেকে কেটে চলেছে। আপনারা ওকে একটু দোয়া করে যান। হেলেন ও রফিক সাহেব লিয়ার ঘরে গেল। গিয়ে দেখলো তখনও রিয়া কেঁদে যাচ্ছে। রফিক সাহেব রিয়ার মাথায় হাত রেখে দোয়া করলো। হেলেন চোখ মুছে দিয়ে কপালে চুমু দিয়ে আদর করলো। বাবা মা কখনো সন্তানের অমঙ্গল চায় না, সেটা সন্তানেরা বোঝে না। ঠিকমতো পড়াশোনা করবে, বাবা মায়ের কথা মতো চলবে। রিয়া তাদের কাছে পায়ে হাত দিয়ে ক্ষমা চাইলো। হেলেন লিয়াকে বলল রিয়াকে যেন কিছু খাইয়ে দেয়। তারপর তারা বিদায় নিল। লিয়ার এইচএসসি পরীক্ষা শুরু হয়ে গেল। ভালো রেজাল্টের আশায় খুব পরিশ্রম করছে সে। আয়ুষকে মোটেও সময় দিতে পারছে না। ওর খাওয়া, গোসল, অন্যান্য যত্ন সব আফরোজা আর রিয়াই করে। রিয়া ঢাকা ইউনিভার্সিটির আইবিএতে চান্স পেয়েছে, সেখানে নিয়মিত ক্লাস করছে। আয়ুষকে বাসার কাছেই একটা কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি করেছে। রিয়া নিজের পড়ার পাশাপাশি আয়ুষকেও পড়তে বসায়, সময় পেলে স্কুলে নিয়ে যায়। এসব করে রিয়া নিজেকে ব্যস্ত রাখে। উচ্ছ্বাসকে ভুলে থাকার চেষ্টা করে, কিন্তু ভুলে থাকতে পারে না। একা হলেই কাঁদে। উচ্ছ্বাসকে ভুলে যাওয়া একেবারেই অসম্ভব। বলতে চাইলে আরো বেশি মনে পড়ে যায়। ভালোবাসা কেন এত কাঁদায়? রিয়া আড়ালে বসে কাঁদে, কাউকে বুঝতে দেয় না। ওর হৃদয় ভরা ব্যথা আর বুক ভরা কান্না। রিয়ার সব কষ্ট ভালোভাবেই বুঝতে পারে, অনুভব করতে পারে, কিন্তু ওর কিছুই করার নেই। আব্বুকে ওরা যেমন ভালোবাসে তেমনি ভীষণ ভয় পায়। মিজান সাহেবের কথার বাইরে কেউ যায় না, তার কথাই সবার শিরোধার্য। মাঝে মাঝে লিয়া ফোন করে উচ্ছ্বাসের সাথে কথা বলে। রিয়াকে সামনে রেখে ফোনের স্পিকার অন করে কথা বলে, যাতে একটু হলেও রিয়া শান্তি পায়, স্বস্তি পায়। খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করে, সব জেনে নেয় যা জানতে চায় রিয়ার মন। এতে ওর মন ভালো রইল, আর আব্বুকে দেওয়া কথারও খেলাপ হলো না। এভাবেই চলতে চলতে একদিন লিয়ার এইচএসসি পরীক্ষা শেষ হলো। সবগুলো পরীক্ষা ভালোভাবেই দিয়েছে, এখন শুধু রেজাল্টের অপেক্ষা। মায়ের শরীর একটু সুস্থ হলেই জিয়ান কানাডা ফিরে যায়, যেতে বাধ্য হয়, কারণ ও বেশি দিন ছুটি নিয়ে আসেনি। অফিস থেকে বারবার ফোন আসতেছিল। মাত্র 10 দিনের মধ্যেই ফিরে যাবার কথা, তারপরও 2 সপ্তাহ কাটিয়ে গেছে দেশে। কিছু কাজ অনলাইনে করেছে বলে 4-5 দিন বেশি থাকতে পেরেছে। যাবার সময় মায়ের কান্নাকাটি দেখে মাকে কথা দিয়ে গেছে এবার অনেক দিনের ছুটি নিয়ে আসবে, আর ছুটি না পেলে চাকরিতে রিজাইন দিয়ে চলে আসবে। তুমি আমার কথা ভেবে অসুস্থ হবে না, আমি খুব শীঘ্রই আসবো আবার। লিয়ার ইন্টার ফাইনাল পরীক্ষা শেষ। সবগুলো পরীক্ষায় মোটামুটি ভালো হয়েছে। রেজাল্ট বের হবে 2 মাস পর। এই 2 মাসে অলস না থেকে সময়টাকে কাজে লাগাতে চাই। নিজেকে সবসময় কোনো না কোনো কাজে ব্যস্ত রাখে।
লিয়া গ্রাফিক্স ডিজাইন কোর্সে ভর্তি হলো, নিয়মিত ক্লাস করতে শুরু করলো। ক্লাসের পর বাসায় ইউটিউব দেখে বিভিন্ন টাইপের আধুনিক রান্না শিখতে লাগলো। শ্বশুর বাড়িতেও শাশুড়ির সাথে রান্নার কাজে হেল্প করত, কিন্তু মূল রান্না শাশুড়ি মা নিজেই করত। এখন সে মূল রান্না করার কাজ নিজেই করতে পারে, কারোর হেল্প লাগে না। খাবারও খুব টেস্টি। আয়ুষকে স্কুলে নিয়ে আনা করে পড়তে বসাই, ওর যত্ন নেয়, ঘর গোছায়, ঘরের অন্যান্য কাজ করে, বাগানে পরিচর্যা করে, নতুন নতুন ফুলের চারা এনে রোপণ করে। সারাক্ষণ নিজেকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখে। ব্যস্ত থাকলে সময়টা দ্রুত চলে যায়, অবসর সময় কাটতেও চায় না। তখন মনের মধ্যে ভিড় করে নানান প্রশ্ন, পাওয়া না পাওয়ার হিসাব মিলে না কিছুতেই। অনুভব করে কোথায় যেন একটা ভীষণ রকম শূন্যতা ঘিরে রেখেছে ওকে। দিন শেষে সে ভীষণ একা, কষ্টের একটা বিরাট পাথর বুকে চেপে বসে আছে। উদয়ের কথা সবসময় মনে পড়ে, উদয়ের সাথে কাটানোর সময়গুলি খুব মিস করে। আয়ুষ পেটে আসার পর থেকে মানুষটার আমূল পরিবর্তন হয়ে গেছিল। কিসে আমার শান্তি, কিসে আমার স্বস্তি, সব দিকে তার তীক্ষ্ণ দৃষ্টি ছিল। সেই থেকে দুজনের ভালো লাগা, ভালোবাসার সৃষ্টি। উদয়, আমি আপনাকে ছাড়া ভালো নেই। কোথায় চলে গেলেন আপনি? কেন চলে গেলেন আপনি? চলে যদি যাবেন তবে কেন এসেছিলেন আমার জীবনে? কেন এসেছিলেন? এত বড় বিশাল জীবনে কষ্টের ভার আর বয়ে বেড়াতে পারছি না আপনার কাছে, আমাকে নিয়ে যান। আর তবে কেনই বা ভালোবাসলেন? চারিদিকে শুধু শূন্যতা আর হাহাকার। কবে শেষ হবে আমার এই কষ্টের জীবন? অর্থহীন একটা জীবন টেনে নিয়ে বেড়াচ্ছে, যে জীবনে নেই কোনো স্বপ্ন, নেই কোনো আশা, আছে শুধু হতাশা আর দীর্ঘশ্বাস। আজ নাফিসার বিয়ে। নাফিসা অনেক গায়ে হলুদে আসতে বিশেষভাবে আমাকে বলেছিল, কিন্তু আমি আসিনি, কারণ আমি বিধবা। আমার সাজ পোশাক গায়ে হলুদের জন্য না। কোথাও শুনেছিলাম বিধবাদের কোনো শুভ অনুষ্ঠানে যেতে নেই, তাতে যার অনুষ্ঠান তার অকল্যাণ হয়। এই জন্য আমি কোথাও যাই না। আমি চাই না আমার অশুভ ছায়া কারোর জীবনে পড়ুক। যদিও আমি এসব কুসংস্কার, তারপরও মনের ভিতরে একটা খটকা লেগেই থাকে। আমি তো মানি না, তারপর খটকা তো খটকাই। আমার জন্য কেন নাফিসার ক্ষতি হবে? আমার জন্য যেন নাফিসার কোনো ক্ষতি না হয়। ও আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড। আমার জন্য ওর কোনো ক্ষতি আমি মেনে নিতে পারবো না। বিয়েতে এসেছি না পেরে, সম্ভব হলে বিয়েতেও আসতাম না। নাফিসার খুব অনুরোধের জন্য আসতে বাধ্য হয়েছি, তাও এসেছি অনেক দেরিতে। ইচ্ছে করেই দেরিতে এসেছি। সাদার ভিতর সাদা কাজ করা একটা কাতান শাড়ি, সাথে হাইনেক 3/4 হাতার ব্লাউজ পরেছি। লম্বা চুলে একটা বেনি করা, কানে 2টা পার টপ গোল, গলায় লেগুরার পরা একটা স্বর্ণের চিকন চেন, বাম হাতে একটা ঘড়ি, সাথে সাদা স্টোনের একটা ছোট্ট পার্স। ব্যাস, এই আমার সাজ। মুখে নেই কোনো ধরনের মেকআপের ছিটে ফোটাও। বরযাত্রী এখন আসেনি, বেলা 3টার বেশি বাজে। নাফিসাকে দেখতে অনেক সুন্দর লাগছে, লাল বেনারসি আর অনেক গহনায় ওকে রানীর মতো লাগছে। নাফিসা আমাকে ওর কাছেই বসিয়ে রেখেছে। আমি কোনো সাজগোজ করিনি। কেন তা নিয়ে একটু বকাঝকা করলো, বলল, তুই একদম বদলে গেছিস, নিজের দিকে মোটেও খেয়াল করিস না। 20 পার হতেই বুড়ি হয়ে গেছিস। তোর বিধবা হওয়ার পিছনে তোর কোনো হাত নেই, সব আল্লাহর ইচ্ছা। কত বুড়ি বুড়ি বিধবাদের দেখেছি সেজে গুজে লাল শাড়ি পরে পার্টিতে যেতে, আর তুই সেই যে সাদায় ডুবেছিস আর বাকি রঙদের সাথে আড়ি নিয়েছিস নাকি? কোথাও লেখা আছে বিধবাদের রঙিন কিছু পরতে নেই? আরে এমন বেরং হয়ে ঘুরে বেড়ালে কি হবে? আরো কত কি বলল, একটু রাগও দেখালো। নাফিসের মাও আমাকে বোঝালো, যা হয়েছে তাতে তোমার কি দোষ? আল্লাহ যা ভালো মনে করেছে তাই করেছেন। তুমি কোনো কুসংস্কার মনে না রেখে স্বাভাবিক জীবনযাপন করবে, সবার সাথে মিশবে। যে ঘটনার তোমার কোনো হাত নেই তার জন্য নিজেকে অপরাধী ভেবো না। তুমি আমার মেয়ের বিয়েতে এসেছো, এই জন্য আমি খুব খুশি হয়েছি। নাফিসা চারিদিকে চোখ ফিরিয়ে ঘুরে ফিরে ফিসফিস করে আমার কানের কাছে মুখ নিয়ে এসে বলল, জিয়ান ভাই দেশে ফিরে এসেছে জানিস? বিদেশে থাকতে ফেসবুকে আমাকে নক করতে প্রায়, আমার সাথে মাঝে মাঝে অনেক কথা হয়। যা কথা হয় সব তোকে নিয়ে। তোর কথা জিজ্ঞেস করছিল, তুই কেমন আছিস, কি করছিস এখন, এইসব জিজ্ঞেস করছিল। আমি তাকে তোর সব কথা বলেছি, উদয় ভাইয়ার মারা যাওয়ার কথাও বলেছি। শুনে সে খুব আফসোস করেছে। লিয়া বলল, দেশের ছেলে দেশে ফিরেছে, তাতে এত খুশি হওয়ার কি আছে?
ঘরের ছেলে ঘরে ফিরবে, এটাই তো স্বাভাবিক। এক সময় তো দেশে আসতেই হতো, বরং আরো অনেক আগে ফিরে আসার কথা ছিল। এসেছিল তো 7 মাস আগে একবার, তার মায়ের অসুখ হয়েছিল, তাকে দেখতে এসেছিল। 2 সপ্তাহ থেকে চলে গেছে, গত পরশু আবার দেশে এসেছে, বলল এবার অনেক দিন থাকবে। ভালো, এসব কথা আমাকে বলছিস কেন? এই খবরে এখন আমার আর কোনো প্রয়োজন নেই। আমি বলি কি, তুই জিয়ান ভাইয়ের সাথে রিলেশনটা আবার কন্টিনিউ কর, সে তোকে এখন অনেক ভালোবাসে। নাফিসা, তোর মাথাটা কি খারাপ হয়ে গেছে? জিয়ান অবিবাহিত একটা ছেলে, আর আমি বিধবা মহিলা, আবার সাথে 4 বছরের একটা বাচ্চাও আছে। কিসের সাথে কি মিলাচ্ছিস? এই ধরনের বাজে কথা আর বলিস না। ও আমার প্রথম প্রেম, ওকে আমি সত্যি অনেক ভালোবাসি, আর ভালোবাসি বলেই ওর ভালো চাই। কোনোভাবে ওর জীবনের সাথে আর জড়াবো না, আর সেটা উচিত হবে না। ওর সামনে উজ্জ্বল ভবিষ্যৎ, আর আমার জীবনের কোনো লক্ষ্যই নেই। অন্ধের মতো পথ চলছি, শুধুই নিজেকে ব্যস্ত রাখি অতীত ভুলে থাকতে। গতকাল ক্লাস থেকে আসার সময় আমি জিয়ানকে রাস্তার মোড়ে দেখেছি, তখন আমি দ্রুত অন্য রাস্তা দিয়ে চলে এসেছি। আমি ওকে দেখেছি, কিন্তু ও আমাকে দেখেনি মনে হয়। ওর ভালো চাই বলেই দূরে সরে থাকতে চাই। কোথায় ও আর কোথায় আমি? ওর সাথে আমার যায় না। এখন দুজন সম্পূর্ণই মিসম্যাচ। আমি ওর কাছ থেকে বাহানা দিয়ে সরে এলাম। ওর ফটোশুট করছে, আমার জন্য ছবিগুলো নষ্ট হয়ে যাবে তাই সরে এলাম। নতুন বউয়ের পাশে কি আর সাদা শাড়ি পরিহিতা একজন মানুষ খুবই বেমানান। বর এসেছে। নাফিসার বর দেখতে বেশ হ্যান্ডসাম। কিছুক্ষণের মধ্যেই সুন্দরভাবে নাফিসার বিয়ের কাজ সম্পন্ন হলো। খাওয়া দাওয়া আচার অনুষ্ঠান শেষে চলে এলো বিদায়ের ক্ষণ। দূরে দাঁড়িয়ে নাফিসার বিদায় দেওয়া দেখলাম। অশ্রু সিক্ত চোখে মনে মনে ওর সুখী জীবনের জন্য অনেক দোয়া করলাম। জিয়ানের আগের বার যখন দেশে এসেছে, নাফিসার কাছ থেকে লিয়া সব কথা জেনেছে। খুব আফসোস করেছে, সে আড়াল থেকেই লিয়াকে দেখেছে, সামনে কখনো আসেনি। এবার আসার পর জিয়ান লিয়াকে কল করলো। লিয়া ফোন রিসিভ করে। ও পাশে জিয়ানের গলার আওয়াজ শুনে ফোন কেটে দেয়। কিছুতেই সে জিয়ানের সাথে কথা বলবে না, কথা বললেই দুর্বল হয়ে যাবে, নিজেকে আর ধরে রাখতে পারবে না। ফোন কেটে দিয়ে অনেকক্ষণ কাঁদল সে। জিয়ান প্রতিদিন লিয়াকে ফোন দেয়, কিন্তু লিয়া কোনোদিন জিয়ানের ফোন রিসিভ করেনি। জিয়ান তখন অন্য নাম্বার দিয়ে কল দেয়। রিয়া রিসিভ করে, তখন দেখলো কলটা জিয়ানের, তখন কল কেটে দেয়। তাই জিয়ান আর কোনোভাবেই লিয়ার সাথে যোগাযোগ করতে পারে না। জিয়ান খুব হতাশ হয়। জিয়ান আর লিয়াকে কখনো কল করেনি। ও বুঝে যায় লিয়া ওর সাথে কথা বলতে চায় না, আর কোনো যোগাযোগ রাখতে চায় না। তাই জিয়ানও আর যোগাযোগ করার চেষ্টা করেনি। একদিন রাতে লিয়ার আব্বু মিজান সাহেব খাবার টেবিলে বসে সবার সাথে খাবার খেতে খেতে লিয়াকে বলল, আমি তোর বিয়ের কথা ভাবছি। আমি আবার তোর বিয়ে দেব। একটা ভালো ঘর থেকে প্রস্তাব এসেছে, আর প্রস্তাবটা আমার পছন্দ হয়েছে। আমি ওদের প্রস্তাবে রাজি হয়ে ওদের সাথে সম্বন্ধ করব বলে কথা দিয়েছি। আমি ওদেরকে তোর সম্পর্কে সব বলেছি, কোনো কথা গোপন করিনি। সব শুনে ওরা অমত করেনি। এ ব্যাপারে কোনো কিছু বলার আছে? আমি বললাম, বিয়ে করাটা কি খুব জরুরি আব্বু? আমি কি তোমাদের কাছে এতই বোঝা হয়ে গেছি? সেজন্য কি আমাকে তাড়াতে চাচ্ছ? আমাকে দূর করতে পারলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? বলেই কেটে ফেললাম। আমি যেমন আছি তেমনই থাকতে চাই। আমি দ্বিতীয়বার আর বিয়ে করতে চাই না। আমাকে ভুল বুঝিস না, আমার সন্তানেরা কখনোই আমার বোঝে না। আমি তোদের সবাইকে খুব ভালোবাসি, তোদের ভালো চাই, তোদের লাইফ সিকিউর করে দিতে চাই। আমি চাই আমি বেঁচে থাকা অবস্থায় তোর একটা উত্তম ব্যবস্থা করতে। আমি দুনিয়া থেকে চলে গেলে তোকে কে দেখবে? তোকে একজন সৎ পাত্রের হাতে তুলে দিতে যেতে পারলে আমি মরেও শান্তি পাবো। আমার কথাটা রাখ, প্রস্তাবটা খুব ভালো। আমার খুব পছন্দ হয়েছে ছেলের ফ্যামিলি আর ছেলেকে। আমাকে একটু সময় দাও ভেবে দেখার জন্য, প্লিজ। লিয়া নিজের বিয়ের কথা শুনে রাগে দুঃখে কাঁদছে আর ঘরময় পায়চারি করছে। আব্বু কথা শুনলেও বিপদ, না শুনলেও বিপদ। এখন কি করব আমি? এর মধ্যেই জিয়ানের কল এলো। লিয়া নাম্বারটা চিনে তাই কল কেটে দিল। বারবার কল করতে থাকলো। লিয়া রেগে গিয়ে ফোনটা সুইচ অফ করে দিল। লিয়া তৎক্ষণাৎ ওর আব্বুকে জানিয়ে দিল সে বিয়েতে রাজি। বলল, আমি তোমার কথার অবাধ্য হব না, কিন্তু আমার ছেলের কি হবে আব্বু? আয়ুষকে কি ওরা মেনে নিলে? আফরোজা বলল,
ওরা মানুক আর না মানুক, আয়ুষকে অন্য বাড়িতে আমি দিব না। ওকে আমি লালন পালন করব। আয়ুষ আমাদের কাছেই থাকবে। আয়ুষকে ছাড়া আমি থাকবো কিভাবে আব্বু? ওকে ছাড়া আমার খুব কষ্ট হবে। আয়ুষকে আমরা তোর মতোই ভালোবাসি, আমাদের কাছে ওর কোনো কষ্ট হবে না, ও ভালোই থাকবে। লিয়া ওর আব্বুর মুখের ওপর আর কোনো কথা বলতে পারেনি। লিয়া ভাবলো, একদিকে ভালোই হয়েছে, জিয়ানকে দূরে সরাতে এর চাইতে ভালো আর কোনো পথ নেই। কোনোভাবে আর জিয়ানকে ওর জীবনের সাথে জড়াবে না। তাই লিয়া বলল, তোমার মতের বাইরে আমার কোনো মত নেই, তোমাদের ইচ্ছাই আমার ইচ্ছা, তুমি যা ভালো মনে করো তাই করো। মিজান সাহেব রিয়াকে ডেকে বলল, দেখ লিয়াকেও আমার কতটা বাধ্য সন্তান, তুইও আমার বাধ্য হবি, এটাই আমি চেয়েছিলাম। সন্তানেরা বাবা মায়ের বাধ্য হবে, এটাই সব মা বাবা চায়। আর বাবা মা সবসময় সন্তানের ভালোই চায়, সবসময় সন্তানের মঙ্গল কামনা করে। লিয়ার বিয়ের দিন ধার্য করা হয়ে গেছে, অল্প দিন বাকি বিয়ের। খুব ধুমধাম করে লিয়ার বিয়ের ব্যবস্থা করলেন মিজান সাহেব। লিয়া চেয়েছিল ঘরোয়াভাবে খুব সাধারণভাবেই বিয়েটা হোক, কিন্তু ওর আপু সে কথা শোনেনি। মিজান সাহেবের কথার বাইরে যাবার সাহস কারণেই খুব ধুমধাম করে লিয়ার বিয়ে হয়ে গেল। আয়ুষকে বুকে জড়িয়ে ধরে খুব কাঁদল লিয়া। এই বাচ্চাটাকে দুনিয়ার আলো দেখানোর জন্য কত কষ্ট সহ্য করেছে ও। এখন সেই বাচ্চার কাছ থেকে দূরে যেতে হবে, এটাই ওর ভাগ্যে লিখন। ছেলেকে বুকে নিয়ে কেঁদে যাচ্ছে। ওর আম্মু আফরোজা বলল, তুই কান্না বন্ধ কর, আমার কাছে আয়ুষ ভালো থাকবে, আমি ওকে খুব আদর করে রাখবো। আর তুই তো খুব বেশি দূরে যাচ্ছিস না, ঢাকাতেই থাকবি, যখন মন চায় চলে আসবি। আমার আয়ুষকে নিয়েও তোকে মাঝে মাঝে দেখিয়ে আনবো। আম্মুকে জড়িয়ে ধরে ও অনেকক্ষণ কান্না করলো, বলল, আমার আয়ুষকে দেখে রেখো আম্মু, ও অনেক ছোট এখন, বড় দুর্ভাগা আমার ছেলেটা। ওর বাবাও চলে গেছে পরপারে, আজ ওর মাও ওর থেকে দূর হয়ে গেল, ওর জীবন থেকে। মা মেয়ে দুজনেই জড়াজড়ি করে কাঁদতে লাগলো। মিজান সাহেব এসে রিয়াকে অনেক বুঝিয়ে কান্না থামিয়ে গাড়িতে তুলে দিল। কান্না ভেজা চোখে মেয়েকে বিদায় দিলেন, কিন্তু মনে মনে একটা বিরাট স্বস্তি পেল। বর্ণহীন জীবন থেকে ফিরিয়ে এনে মেয়ের জীবনের রং ভরিয়ে দিতে পেরেছে। লিয়া কিছুতেই বিয়ে করতে চায়নি, কিন্তু সে কথা জোরালোভাবে ওর আব্বুকে বলার সাহস নেই। আব্বু আম্মুকে সে কষ্ট দিতে চায় না, রিয়ার ঘটনার পর তো আরও চায় না। রিয়ার ঘটনায় আব্বু আম্মু মনে খুব কষ্ট পেয়েছে। আব্বু এখনো রিয়ার সাথে খুব বেশি প্রয়োজন না হলে কথা বলে না, যদিও উচ্ছ্বাস ভাইয়া আর রিয়া মাঝে মাঝে দেখা করে, ফোনে কথা বলে। আব্বু পারমিশন দিয়েছে, তবে সীমিত সময়ের জন্য। রিয়া সবসময় মন মরা হয়ে পড়ে থাকে, পড়াশোনা করে, ভার্সিটিতে যায়, টুকটাক ঘরে কাজ করে, আয়ুষের সাথে খেলে, পড়ায় ও দেখাশোনা করে। তারপরও ওর মন উদাস থাকে, এটা দেখে আমার খুব কষ্ট হতে লাগে। মায়ের পেটের বোন তো, ওর কষ্ট সহ্য করতে পারছিলাম না। তাই একদিন আব্বু আম্মুর ঘরে গিয়ে বললাম, আব্বু অনেক দিন তো হয়ে গেল, উচ্ছ্বাস ভাইয়া আর রিয়ার যোগাযোগ বন্ধ, দুজনে কেউ কারোর সাথে যোগাযোগ রাখে না, ব্যাপারটা কি ঠিক হচ্ছে? মিজান সাহেব বলল, কেন, তাতে কি হয়েছে? তোর কাছে বেঠিক কেন মনে হচ্ছে? না মানে আমি বলছিলাম কি, উচ্ছ্বাস ভাইয়া বিবিএ পরীক্ষা দিয়ে একটা অফিসে ইন্টার্ন করছে, চাকরি হয়ে যাবে হয়তো, আর রিয়াও ভার্সিটিতে পড়াশোনা করছে। ওরা দুজনেই ম্যাচিওর, তারপরে দুজনেই বিবাহিত। এখন ওদের এত কড়াকড়ি করে দূরে সরিয়ে রাখলে, দেখা সাক্ষাৎ করতে না দিলে, উচ্ছ্বাস ভাইয়ের মন যদি বদলাতে শুরু করে, তখন কি রিয়ার জন্য ব্যাপারটা ভালো হবে? ও তো মরেই যাবে এমন কিছু হলে। আফরোজা বলল, সে কথা তোর আব্বুকে কে বোঝাবে? এই মানুষটা একটা পাষাণ কঠিন হৃদয়ের মানুষ। আমিও বলেছিলাম, এই কথা সে শোনেনি। দৃষ্টির আড়ালে গেলে মনের আড়ালে যেতে সময় লাগবে না, তার উপর পুরুষ মানুষ, এমন কিছু হলে বিপদে পড়বে আমার মেয়েটা। ভুল না হয় একটা করেই ফেলেছে, সন্তানটা তো আমার, ওকে দেখলে কষ্ট লাগে। আব্বু, রিয়া কিন্তু সেদিনের পর একদিনের জন্য তোমার কথার অবাধ্য হয়নি, উচ্ছ্বাস ভাইয়ের সাথে কোনো রকম যোগাযোগ রাখেনিও। মিজান সাহেব একটু চিন্তা করে বলল, তোর আর তোর মায়ের ইচ্ছে পূরণ হোক তাহলে। সপ্তাহে একদিন কিছু সময়ের জন্য ওরা দেখা সাক্ষাৎ করতে পারবে, তবে আমি অনুমতি দিয়েছি, এটা ওদের বলার দরকার নেই, তাহলে লাই পেয়ে যাবে। আমি খুব খুশি হয়ে আব্বুর রুম থেকে বেরিয়ে এলাম। আব্বু আমার সব কথা মনোযোগ দিয়ে শোনে,
আমার কথা রাখার চেষ্টা করে। সেই আব্বুকে আমি কিছুতেই দুঃখ দিতে পারবো না, কষ্ট দিতে পারবো না। আব্বু আম্মুকে কষ্ট দিতে চাই না, আমাকে বিয়েতে রাজি হতে হবে। কিছুতেই আব্বুকে সমাজের লোকের কাছে লজ্জিত হতে দিব না। আমার প্রাণের চেয়েও প্রিয় ছেলে আয়ুষকে পিছনে ফেলে আমি চলে আসলাম নতুন সংসারে। কি বিচিত্র আমার জীবন, কি যে কষ্ট হচ্ছিল তখন সেটা ভাষায় বর্ণনায় অতীত। উদয়ের বাবা মাও এই বিয়েতে সামিল হয়েছে। তারা আমার নতুন জীবনের জন্য অনেক দোয়া করে বলল, আয়ুষের জন্য কোনো চিন্তা করো না, আমরা ওকে সামলে নেব। ওর জন্য কোনো চিন্তা করো না, একমাত্র তুমি ছাড়া ওখানে ওর সবাই আছে। তুমি নতুন সংসার, নতুন মানুষদের সাথে মিলেমিশে থেকো, তাদের সুখী করো। আমার বাড়িতে যেমন তুমি ঘর আলো করেছিলে, তেমনি নতুন সংসারে তুমি আলোই আলোকৃত করে দিও। নতুন সংসারে সবাইকে আপন করে নিও। আব্বু আম্মু, বাবা মা আমাকে ভরা দুঃখ ক্রান্ত মনে গাড়িতে তুলে দিল। বিদায়ের সময় জড়িয়ে ধরে সবচেয়ে বেশি কাঁদলো হেলেন মা। মহিলা আমাকে সত্যি খুব ভালোবাসতো। আমাকে গাড়িতে বরের পাশে বসিয়ে দিল উচ্ছ্বাস ভাইয়া আর রিয়া। উচ্ছ্বাস ভাইয়া বলল, আপু, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকব। আপনি আমার আর রিয়ার জন্য অনেক করেছেন। আমার কানে কোনো কথাই ঢুকছে না। আমি কেঁদেই চলেছি। গাড়িতে বসে শুধুই কাঁদছি। আমার আশেপাশে কে আছে, তারা কি বলছে, কি নিয়ে হাসি ঠাট্টা করছে, সেদিকে আমার কোনো খেয়ালই নেই। কে আমার বর, সে দেখতে কেমন, কোনো দিকে আমার হুঁশ নেই। আমার চোখে শুধু ভাসছে আমার আয়ুষের কান্না করা মুখটা। ওর মুখটা আমার চোখের সামনে ভেসে উঠতেই আমি আরো বেশি করে কান্না করে যাচ্ছি। গাড়ি কিছুক্ষণ চলার পর একসময় এসে থামলো বরের বাড়ি। মুরব্বীরা এসে আমাকে নামিয়ে নিল। বধূ বরণ হলো, মিষ্টি মুখ করানো হলো। এর মাঝে একটি বারের জন্য মাথা উঁচু করে চোখ মেলে কিছুই দেখিনি। মাথা নত করে নিঃশব্দে শুধু কেঁদেই চলেছি। টপাটপ করে হাতের উপর চোখের পানি পড়ছে। অনেক রাত হয়েছে বলে আমাকে ঘরে দিয়ে আসলো আমার ননদ আর যা সম্পর্কের মেয়েরা। এদের কাউকেই আমি চিনি না। আমাকে ঘরের বিছানার উপর বসিয়ে দিয়ে কিছুক্ষণ গল্প করে তারা চলে গেল। আমি তাদের গল্পের নীরব শ্রোতা। আমি চুপচাপ বসে আছি। একটু পর একটি মেয়ে এসে কিছু খাবার, ফলমূল, দুধ রেখে গেল টেবিলের উপর। রাত তখন অনেক। খুব বেশি কান্না করার ফলে মাথাটা ধরেছে। আমি একপাশে গুটিসুটি মেরে শুয়ে পড়লাম। একটু পর দরজা খোলার আওয়াজ পেলাম। আমি আরো গুটিসুটি মেরে শুয়ে রইলাম। কোনো রকম নড়াচড়া করলাম না। দরজা লক করে কেউ খাটের উপর এসে আমার বাহুতে হাত রাখতে আমি চট করে উঠে বসে হাঁটুতে মুখ গুজে দিলাম। দু হাত দিয়ে ভাঁজ করে দু হাঁটু জড়িয়ে ধরে রাখলাম। হাত পা কাঁপছিল ভীষণভাবে। নতুন মানুষটা কেমন হবে কে জানে। লোকটা কাছে এসে বলল, আমার হাত টেনে নিয়ে হাতে হাত রাখলো। আমার আঙ্গুলের ভিতর তার হাতের আঙ্গুল রেখে কিছুক্ষণ খেলা করলো। আমার হাতের তালুতে তার হাতের তালু ঘষলো আস্তে করে। হ্যান্ডশেক করার মতো করে হাত ধরে হাতটা চাপ দিতে লাগছিল। এরপর আমি টের পেলাম আমার অনামিকায় একটা আংটি পরিয়ে দিল। আংটি পরানো হাতে চুমু খেলো। আমি কেঁপে উঠলাম। কেমন যেন লাগলো, গায়ের লোম দাঁড়িয়ে গেল। আমার জীবনে আমি আর কাউকে চাইনি, তাই কেমন যেন লাগছিল। তারপর আমার মাথার ঘোমটা সরিয়ে দিয়ে তার দু হাত দিয়ে আমার মুখ উঁচু করে ধরে বলল, মাশাআল্লাহ, চোখ খোলো, তাকাও আমার দিকে, আমার চোখে চোখে রাখো। আমি তোমাকে প্রাণ ভরে দেখতে চাই। আওয়াজটা খুব পরিচিত মনে হলো। আমি মুখ তুলেই লোকটার দিকে তাকালাম। এ কি, এ তো জিয়ান। কিভাবে সম্ভব? এবার আমি সত্যি খুব ভয় পেলাম। আপনি এখানে কেন? আমার সাথে যার বিয়ে হয়েছে সে কোথায়? আপনি এখান থেকে যান প্লিজ। আপনাকে যদি কেউ এখানে দেখে আমার বদনাম হবে। প্লিজ এখান থেকে যান। আপনার থেকে দূরে থাকার জন্য আমি এই বিয়েতে রাজি হয়েছি। আর এখানেও আপনি? আমার খুব অস্বস্তি লাগছে। আপনি বেরিয়ে যান এই ঘর থেকে, বলে কান্না জুড়ে দিলাম। জিয়ান হাসতে হাসতে বলল, তোমার যার সাথে বিয়ে হয়েছে তাকে আমি আসতে নিষেধ করে দিয়েছি, মেরে ভাগিয়ে দিয়েছি। সে এখন আর এখানে কখনোই আসবে না। সে তোমাকে আমার কাছে দিয়ে চলে গেছে। এখন থেকে তোমাকে আমার সাথে থাকতে হবে সারা জীবন। কি বলছেন এসব জাতা? আপনি যান, না হলে আমি চিৎকার করব। যাবেন নাকি চিৎকার করব? বিলানি স্টাইলে হা করে হেসে উঠল। লিয়া যেই না চিৎকার করতে যাবে, জিয়ান ওর মুখ চেপে ধরল। কি করছো? হচ্ছে কি এইসব? পাগল হলে নাকি? মানিজ্জত মারবে নাকি আমার? চিৎকার করছো কেন? আমার সাথে তোমার বিয়ে হয়েছে, আমি তোমার বর।
যখন আয়নার মুখ দেখানো হলো তখন সেখানে আমাকে দেখোনি? না তো, কখন আয়না দেখালো? ও আয়না দেখায়নি, ভুলে গিয়েছিল বোধহয় সবাই। আসলে আমি বিয়ের আসরে আয়না চ্যাপ্টার করতে নিষেধ করেছি। আচ্ছা, আয়নার দরকার নেই, এখন সরাসরি আমার চোখে চোখ রাখো। লিয়ার বিস্ময়ের ঘোর এখনো কাটেনি, বড় বড় চোখ করে তাকাই। এটা কিভাবে সম্ভব? বিস্ময় হতবিহ্বল হয়ে কেঁদে ফেলল। আমি তো কিছু বুঝতে পারছি না। জিয়ান লিয়ার চোখ মুছে দিয়ে কপালে একটা গভীর চুমু খেলো। ভালোবাসার মানুষের ভালোবাসার পরশে আমার শরীরে বিদ্যুৎ খেলে গেল। কি বলছেন এইসব? কিভাবে সম্ভব এটা? আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না। আমি জিয়ানকে সরিয়ে দিয়ে নিজেও সরে বসলাম। বাজে কথা রাখেন, আমি এসব বিশ্বাস করি না। আপনার আমার সম্পর্কের কথা অন্য কেউ না জানলেও আম্মু জানে আর নাফিসা জানে। আম্মু আমাকে কিছুই বলেনি, আর নাফিসা তো পুরো অনুষ্ঠান জুড়ে আমার সাথেই ছিল। ও তোকে আমাকে কিছুই আপনার কথা বলেনি? জিয়ান বলল, তোমার কাছে গোপন রাখার জন্য আমি বলেছিলাম। বিয়ে পড়ানোর সময় কাজী সাহেব আপনার নাম বলেনি, অন্য কি যেন একটা নাম বলেছিল, ইশরাক আজওয়াত বলেছিল, তাই তো? এটা আমার আসল নাম, আর ডাক নাম জিয়ান। কোনোদিন জানতে চাওনি, তাই আমার ভালো নাম কখনো বলা হয়নি। আমি সবাইকে নিষেধ করেছিলাম বলতে, তোমাকে সারপ্রাইজ দেব বলে। তুমি মুখ তুলে তাকাতেই আমাকে তোমার পাশেই বসা দেখতে পেতে। থাক, না দেখেছ একদিকে ভালোই হয়েছে। বিয়ে হয়ে যাওয়ার পরও কাছে ঘেঁষতে দিচ্ছ না। আর বিয়ের আগে দেখলে তো বিয়েটাই হতে দিতে না, সব ঢুনঢুল করে দিতে। তোমাকে আর পাওয়া হতো না আমার। দেখে ভালো লাগছে আমার বাগিনী আগের মতোই আছো, একটু বদলাওনি। লিয়ার ফোনে একটা কল আসে। লিয়া ফোন হাতে নিয়ে দেখলো নাফিসার কল। সরি দোস্ত, এমন বিশেষ রাতে মোহনীয় ক্ষণে ডিস্টার্ব করার জন্য, কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। খুব জানতে ইচ্ছে করছিল তোর বাসর কেমন কাটছে মনের মানুষের সাথে। কি উপহার দিল স্পেশাল নাইটে? ভালোবাসার মানুষের কাছ থেকে ভালোবাসার পাশাপাশি গিফট আদায় করে নে। আমি কপট রাগ দেখিয়ে বললাম, নাফিসা, তুই আমাকে অন্ধকারে কিভাবে রাখলি? সব জেনেও তুই আমাকে কিছুই বললি না। কিভাবে পারলি এটা করতে? তোর সাথে কোনো কথা নাই, ফোন রাখ, তোকে পরে দেখে নিব। আচ্ছা, গুড নাইট। ওপাশ থেকে মিষ্টি হাসির আওয়াজ পাওয়া যাচ্ছে, সাথে ভাইয়ার হাসির আওয়াজও আসছে। লজ্জায় আমি শেষ। কাজটা ঠিক হয়নি জিয়ান। আমি আপনার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছি, আর সেই আপনি বর বেশে আমার সামনে। আমি আপনার সেই বাঘিনী নই। যে লিয়াকে একসময় ভালোবাসতেন সে লিয়া মরে গেছে, আর যে লিয়া আপনার সামনে বসে আছে সে একজন বিধবা মহিলা, এক বাচ্চার মা। এবারও তুমি বাজে কথা বলছো। মরুক তোমার দুশ্মন। ফর ইউর কাউন্ট ইনফরমেশন, এখন তুমি আর বিধবা নাও। আমার বিয়ে করা বউ তুমি। কয়েক ঘন্টা আগেই বিয়ে হয়েছে আমাদের। আমার সদ্য বিয়ে করা বউকে তুমি যা ইচ্ছা তাই বলতে পারো না। আমার বউকে আমি খুব ভালোবাসি, আর এই ভালোবাসা আজকের না, সেটা ছোটবেলার ভালোবাসা। ওই বউটাই হচ্ছে আমার সেই ছোট্ট ভীতু হিরোইনটা। তোমার অতীত জেনেই আমি তোমাকে বিয়ে করেছি। আমার কাছে তুমি মুখ্য বিষয়, তোমার অতীত না। এতদিন তোমার আশেপাশে থেকেছি, আড়াল থেকে দেখেছি, সামনে আসিনি। প্রেয়সীকে চোখের সামনে দেখেও কাছে আসতে না পারায় যে কি কষ্ট, সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি। আলতো করে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে কিস করলো। আমার মাথায় কিছুই আসছে না। সবকিছু আমাকে খুলে বলে। আমার আব্বু আমাকে কি বলে রাজি করিয়েছেন, আর এত বড় একটা ব্যাপার সবাই আমার কাছে গোপন করলো কিভাবে? তোমার আমার বিয়েটা অনেকখানি এগিয়ে দিয়েছে নাফিসা, অনেক ধন্যবাদ। আর ওকে স্পেশাল ট্রিট দেব আমি, সাথে গিফটও পাবে। ফেসবুকে নাফিসার সাথে আমার কথা হতো, আর যা কথা হতো সব তোমাকে নিয়ে। কয়েক মাস আগেই আমি দেশে এসেছিলাম, তখন তোমাকে সাদা কাপড় পরা মলিন মুখে দেখেছি। সেই থেকে মনের মধ্যে একটা ঘটকা লেগেছিল। তখন থেকেই নাফিসাকে নক করতে শুরু করলাম। তোমার সব খবর ও আমাকে পৌঁছে দিত। তুমি কেমন আছো, কি করছো, কখন কোথায় যাচ্ছ, সব ইনফরমেশন আমি নাফিসার কাছ থেকে পেতাম। তোমার বিয়ে হয়ে গেছে এই খবর শোনার পর তোমাকে হারিয়ে আমি পাগল প্রায় হয়ে গিয়েছিলাম। অনেক সময়
লেগেছে ডিপ্রেশন কাটাতে। তারপর পরীক্ষা শেষ হতেই এখানে একটা চাকরি পেয়ে যাই। দেশে ফেরার ইচ্ছাটাই ছিল না। কার জন্য ফিরবো? যাকে নিয়ে স্বপ্ন সাজিয়েছি সে তো অন্য ঘরে চলে গেছে। আমার মনটা ভেঙে খান খান হয়ে গেছে। মনকে বুঝিয়ে নিয়েছিলাম দেশে আর ফিরবো না। প্রয়োজনে আব্বু আম্মুকে কানাডা নিয়ে যাব। এখানে আমার তো আর কেউ নেই আব্বু আম্মু ছাড়া। আবার তোমাকে নিজের করে পাবো, তাই হয়তো ভাগ্যে আমাকে দেশে ফিরিয়ে এনেছিল কয়েক মাস আগেই। তখনই নাফিসার কাছে জেনেছি আয়ুষের বাবা বেঁচে নেই। আমার তখন দেশে থেকে যাওয়ার কোনো স্কোপ ছিল না। কোম্পানি থেকে বারবার ফিরে যাওয়ার চাপ দিচ্ছিল, না হলে আরো কিছুদিন দেশে থেকে তোমার মুখোমুখি হতাম। আবার ভাবলাম সামনে তোমার এইচএস পরীক্ষা, তোমাকে ডিস্টার্ব করা ঠিক হবে না, তাই কানাডা ফিরে গেলাম ঠিকই, কিন্তু প্রতিনিয়ত তোমার খোঁজ রেখেছি। ফাইনাল পরীক্ষার পর তুমি কম্পিউটার ক্লাসে যেতে, আমি আড়াল থেকে তোমাকে দেখতাম, কিন্তু সামনে আসতাম না। ফোন করতাম, তুমি রিসিভ করতে না, যদিও বা রিসিভ করতে আমি হ্যালো বলার সাথে সাথেই লাইন কেটে দিতে। তুমি আমাকে ইগনোর করতে, তাই আর সামনে আসিনি। সামনে আসলে তোমার আর গ্রাফিক্স ডিজাইনের কোর্সটা কমপ্লিট হতো না, তাই আড়াল থেকেই তোমায় দেখতাম। ভাবতাম তুমি যেভাবে থাকলে ভালো থাকবে সেভাবেই থাকো, তাই সামনে এসে বিরক্ত করিনি। আমি বুঝে গেলাম তোমাকে পেতে হলে আমাকে অন্য রাস্তা ধরতে হবে। তখন অন্য রাস্তা খুঁজতে থাকলাম, আর রাস্তা পেয়েও গেলাম। নাফিসার সাথে পরামর্শ করলেও কথায় কথায় বলতো তোমার আম্মু আমাদের সম্পর্কে কথা জানে। এই কথা বলার পর আমাকে আর কে পায়? তুমি যেই টাইমে কম্পিউটার ক্লাসে যেতে, তখন একদিন আমি খুব সাহস করে তোমাদের বাসায় গিয়ে উঠি। আমার পরিচয় দিই, আমাদের পূর্বের ভালোবাসা সম্পর্কে কথা বললাম। তোমাকে বিয়ে করতে চাই এই কথাও সরাসরি বললাম। আন্টি বলল, তুমি আমার বিধবা মেয়েকে বিয়ে করতে চাচ্ছ কেন? চাইলেই তো আনম্যারিড অনেক ভালো একটা মেয়ে বিয়ে করতে পারবে। আমি আনম্যারিড একটা মেয়েকে বিয়ে হয়তো করতে পারবো, কিন্তু তাকে ভালোবাসতে পারবো না, কারণ আমি শুধু রিসাকে ভালোবাসি। তুমি যে বিধবা একটা মেয়েকে বিয়ে করতে চাও, একটা বাচ্চা আছে, এই কথা তোমার বাবা মা জানে? তাদের বলেছো তোমার মনের কথা? তারা জানে। আপনারা যদি লিয়ার সাথে আমার বিয়ে দিতে রাজি থাকেন, তাহলে আমি আমার বাবা মাকে সাথে নিয়ে আসবো। আন্টি আমার ঠিকানা আর ফোন নাম্বার রেখে দিলেন, আর বলল, আমি লিয়ার আব্বুর সাথে আলাপ করে তোমাকে জানাবো। তোমার আঙ্কেল যদি তোমার সাথে বিয়ে দিতে রাজি না হয়, তাহলে তুমি মন খারাপ করিও না বাবা। আমিও চাই আমার মেয়ের জীবনটা আবার হাসি খুশিতে ভরে উঠুক, ওর বেরঙের জীবনটা রঙিন হোক। কিন্তু লিয়ার আব্বুর কথার ওপর আমরা কেউ কথা বলি না। সে মত দিলেই বিয়ে হবে, নচেত হবে না। এই ব্যাপারে তোমাকে যেন কিছু না জানার, তাই তাকে অনুরোধ করলাম। উনি বললেন, ঠিক আছে, লিয়া এই ব্যাপারে কিচ্ছু জানবে না। কয়েকদিন পর ফোন করে আঙ্কেল আর অফিসে আমাকে ডেকে নিয়ে ঠিক মতো ইন্টারভিউ নিল। আমি কি করি, কোথায় থাকি, বাসা কোথায়, গ্রামের বাড়ি কোথায়, ভাই বোন কজন, বাবা কি করে, মা কি করে, ভবিষ্যৎ পরিকল্পনা কি, ইত্যাদি ইত্যাদি। তারপর কয়েকদিন পার হয়ে গেল। আমি টেনশনে আত্মরা হয়ে যাচ্ছিলাম। যদি না করে দেয় আমি তাহলে বাঁচবো না, প্রাণে মরে যাব। মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললাম, শ্বশুরমশাই যদি আর মেয়েকে দিতে অস্বীকৃত জানায়, তাহলে তুলে নিয়ে গিয়ে বিয়ে করব, তবুও বাঘিনী আমার খাঁচায় বন্দি করব। হঠাৎ ফোন করে আঙ্কেল বলল, আমি যেন আমার বাবা মাকে নিয়ে তোমাদের বাসায় আসি। তারপর আব্বু আম্মুকে নিয়ে যেদিন তোমাদের বাসায় গেলাম, সেদিন আন্টি তোমার ভাই বোন সহ তোমাকে তোমার বড় মামার বাসায় পাঠিয়ে দেয়। মনে আছে? এসব ছিল আমাদের প্ল্যান। ওই বৈঠকে নাফিসাও আমাদের সাথে ছিল, সেও আমাদের প্ল্যানে জড়িত ছিল। আমরাও ওই দিন বিয়ের সব কথা সেরে ফেলি, এমনকি বিয়ের ডেটটা ফিক্স করে ফেলি। রইল তোমার ছেলে আয়ুষের কথা, ওকে নিয়ে আমার কোনো সমস্যা নেই, আর আব্বু আম্মুর কোনো সমস্যা নেই। কিন্তু তোমার আব্বু একেবারে মানা করে দিয়ে বলল, আয়ুষকে তারা কোনো মতে দিবে না, তাদের কাছেই রাখবে। এই হলো তোমার আমার সারপ্রাইজ বিয়ের রীতিকথা।
আমার বাবা মা কিভাবে রাজি হলো আমার মতো বিধবা প্লাস এক বাচ্চার মাকে ছেলের বউ করতে? আপনার বাবা মা রাজি হলো কিভাবে? আমি তাদেরকে তোমার সব কথা বলেছি। তোমাকে পছন্দ করি, ভালোবাসি, তোমাকে ছাড়া আমার চলবে না, যে কোনো ভাবেই তোমাকে চাই, এই কথা বলেছি। তারপর তারা রাজি হয়েছে। লিয়ার কাছে আসল কথা চেপে গেল জিয়ান। ওর বাবা মাকে রাজি করাতে বেশ বেগ পেতে হয়েছে। আব্বু আম্মু দুজনেই জিয়ানের সাথে তুমুল লড়াই করেছে। জিয়ান বলেছে, যদি লিয়ার সাথে বিয়েতে তোমরা রাজি না হও তাহলে আমি কানাডায় ফিরে যাব, আর কোনোদিনও দেশে ফিরবো না। তোমাদের প্রতি দায়িত্ব ও কর্তব্য আমি সবসময় পালন করে যাব, কিন্তু দেশে আর ফিরবো না। এই দেখাই তোমাদের সাথে আমার শেষ দেখা। আমি লিয়ার সাথে সুখে থাকবো জেনেও তোমরা আমার সুখের কথা ভাবছো না। আমি তোমাদের না। জানিও লিয়াকে বিয়ে করতে পারতাম, কিন্তু সেটা আমি করিনি। তোমাদের দোয়া নিয়েই আমি নতুন জীবন শুরু করতে চেয়েছিলাম। লিয়া খুব ভালো মেয়ে, ওকে দেখলেই তোমাদের পছন্দ হবে। ওর ফ্যামিলি ভালো, বংশ ভালো। আমি চাই এই সম্পর্ক না করার আগে একবার লিয়াকে তোমরা দেখো। আমি ওকে খুব ভালোবাসি, আমার জন্য হলেও তোমরা রাজি হও। জিয়ানের বাবা কিছুটা রাজি হলো, ওর মা সহজে রাজি হয়নি। জিয়ানের মা বলল, আত্মীয় স্বজন পাড়াপড়শি সবাই কি বলবে? সবাই খোঁচা দিয়ে কথা বলবে। আর কোনো মেয়ে কি ছিল না দেশে? এমন স্কলার ছেলের জন্য বিধবা মেয়েকে বিয়ে করাতে হলো। এই ছেলের জন্য কত সুন্দর আর যোগ্য মেয়ে আনতে পারতেন। আমাদের হাতেই তো কত লোভনীয় প্রস্তাব ছিল, একবার বললেই হতো। উপযুক্ত মেয়ের লাইন লাগিয়ে দিতাম, তখন আমাদের মুখটা কোথায় থাকবে? এই বলে জিয়ানের মা কাঁদতে লাগলো। জিয়ান ঘরে খাওয়া দাওয়া বন্ধ করে দিল। কানাডা ফিরে যাবে বলে সব রেডি করেছে, কাপড় গুছাচ্ছে। এসব দেখে ওর মা চরম অনিচ্ছা সত্ত্বেও এই বিয়েতে মত দিল। কোনো মাই ছেলের উপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না। সন্তানের সুখেই বাবা মায়ের সুখ। জিয়ান ওর আব্বা আম্মুকে বলল, তাহলে একদিন গিয়ে লিয়াকে দেখে এসো। জিয়ানের বাবা বলল, তুই যখন পছন্দ করেছিস তখন আর দেখতে হবে না, একেবারে বিয়ের ডেট ঠিক করতে যাব, সেভাবেই ওই বাড়িতে জানিয়ে দে। এইভাবে সব হয়েছে। তোমার আমার সারপ্রাইজ বিয়ে। এবার তো কাছে এসব আগেনি। অনেক সাধনার পর আমি তোমাকে নিজের করে পেলাম। আমাকে কষ্ট দেওয়ার শাস্তি তোমাকে পেতেই হবে। আজ এক এক করে সবকিছু পরিশোধ নিব। লিয়া জিয়ানের দিকে চেয়ে হেসে ফেলল, বলল, কি শাস্তি দিবেন বলেন শুনি? এখনো আপনি আপনি করে দূরে সরিয়ে রাখবে? একটু রাগ দেখিয়ে বলল, যাও ঘুমাও, আমাকেও ঘুমাতে দাও। লিয়া বলল, আচ্ছা, আর রাগ দেখাতে হবে না, তুমি করেই বলবো। লিয়া নিবিড়ভাবে জিয়ানের বুকে মিশে গেল। সারা জীবন এভাবে ভালোবাসবেন তো? আমাকে একা করে দিয়ে হারিয়ে যাবেন না তো? হারালে তোমাকে নিয়েই হারাবো, একা একা হারালে মজা হবে না। হেসে ফেলল লিয়া। আপনি অনেক দুষ্টু হয়েছেন। ওকে, সরি, আর বলবো না। এখন থেকে শুধু তুমি তুমি আর তুমি। জিয়ান লিয়ার ঠোঁট দখল করে নিল। ওরা দুজন ভালোবাসাবাসী রাজ্যে হারিয়ে গেল। দেরিতে হলো ওদের ভালোবাসা সার্থক হলো। বেঁচে থাকুক ওরা একে অন্যের ভালোবাসা বুকে নিয়ে, সুখে থাকুক ওরা চিরদিন দুজন দুজনকে ভালোবেসে। আর কোনো কষ্ট যেন ওদের জীবনে না আসে। সুখী হোক লিয়ার জিয়ান জুটি। সবাই ওদের জন্য দোয়া করবেন।